আমরা পদার্থের গঠন ধর্মের লাস্ট টপিক ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা শুরু করছি। দেখো, স্থিতিস্থাপকতা এটা একটা পদার্থের বৈশিষ্ট্য বা ধর্ম, যে বিশেষ করে কঠিন জাতীয় পদার্থগুলোর ক্ষেত্রে, পদার্থের তো তিনটে অবস্থা আছে, কঠিন, তরল, গ্যাস। এই কঠিন পদার্থগুলোর একটা সাধারণ ধর্ম হচ্ছে স্থিতিস্থাপকতা। বাইরে থেকে যদি কোনো কঠিন বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, আমরা বল ও গতির চ্যাপ্টারেও শুনেছিলাম প্রতিমিত বল, কেমন নিউটনের তৃতীয় গতিসূত্রও শুনেছিলাম, যে বাইরের কোনো প্রযুক্ত বল যদি কোনো বস্তুর উপর ক্রিয়া করে, তাহলে সেই বস্তুটিও একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি করে, সমান এবং বিপরীতমুখী। তো স্বাভাবিকভাবে এই বাহ্যিক বল প্রয়োগ করে কোনো কঠিন বস্তুর যখন প্রতিমিত হয় বলটা, অর্থাৎ যে বলটাকে প্রতিমিত করার জন্য তার তো অবস্থানের পরিবর্তন না যদি ঘটানো হয়, অর্থাৎ স্থানান্তরিত যদি না করা হয়, তখন তার অবস্থার পরিবর্তন হয়। সেটা কি না, জ্যামিতিক বৈশিষ্ট্যের, যেমন আকার মানে দৈর্ঘ্যের পরিবর্তন হতে পারে, আয়তন পরিবর্তিত হতে পারে, কিংবা আকার ও আয়তন দুই একসাথে পরিবর্তিত হতে পারে। এই পরিবর্তিত হওয়ার ঘটনাকে বাধা দেওয়ার জন্য বস্তু যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি করে, সেই প্রতিক্রিয়া বল আমরা জানি সেটা সমান এবং বিপরীতমুখী হয়। তো আবার বাইরের বলটা সরিয়ে নিলে, অপসারণ করে দিলে, তখন সেই প্রতিমিত প্রতিক্রিয়া বলের প্রভাবে বস্তুটি আবার পূর্বের অবস্থায়, প্রাথমিক অবস্থায় ফিরে আসে। তার মানে তার আকার আয়তন যে পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তনটাকে প্রশমিত করে দেয়। এই যে বৈশিষ্ট্য, পদার্থের যে ধর্ম, এই বাধা দেওয়ার, তার আকারের পরিবর্তনের বাধা দেওয়ার যে ধর্ম, তাকেই বলা হয় স্থিতিস্থাপকতা। তার মানে এই স্থিতিস্থাপক ধর্ম বা স্থিতিস্থাপকতা বিষয়টা দেখো, এখানে লিখেছি যে স্থিতিস্থাপকতা কঠিন পদার্থের একটি সাধারণ ধর্ম। বাহ্যিক বল প্রয়োগ করে কোনো কঠিন বস্তুর আকার বা আয়তন বা উভয়েরই পরিবর্তন করলে সেই পরিবর্তনকে প্রতিনিধিত করার জন্য সঙ্গে সঙ্গে বস্তুর ভিতর একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, এবং বাহ্যিক বল সরিয়ে নিলে এই আভ্যন্তরীণ বলের প্রভাবে বস্তুটি আগের অবস্থায় ফিরে আসে। আর যে ধর্মের জন্য বস্তু তার নিজের আকার বা আয়তন বা উভয়েরই পরিবর্তনে বাধা দেয়, তাকেই স্থিতিস্থাপকতা বলে। তার মানে এর একটা বাধা দেওয়ার যে বৈশিষ্ট্য, আকার বা আকৃতির পরিবর্তন হওয়ার ঘটনাকে বাধা দেয়, সেই বৈশিষ্ট্যটাই হচ্ছে স্থিতিস্থাপকতা বা একটা ইলাস্টিসিটি। ওটা একটা ওর নিজস্ব বৈশিষ্ট্য পদার্থটি। তো আমরা এই যে স্থিতিস্থাপকতা বিষয়টি আলোচনা করতে গেলে, তা কি কি বিষয়ের উপর নির্ভর করে একটা বস্তু পূর্ণ স্থিতিস্থাপক হবে কি হবে না তার উপরে। অর্থাৎ কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে, যেমন একটা ধরো রাবারের বলের উপরে আমরা চাপ দিয়ে দিলাম, দুই দিক থেকে একটা প্রেসার দিয়ে দিলাম, তাহলে একটা বাইরের থেকে বল প্রযুক্ত হলে কি হয়, রাবারের বলটির আকৃতির পরিবর্তন ঘটে, চুপসে যায়, যেমন আমরা বলি, আবার সরিয়ে নাও, আবার পূর্বের অবস্থায় এসে যায়। তার মানে ওই বস্তুটা একটা ভেতর থেকে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি করে, যে প্রতিমিত প্রতিক্রিয়া বলের প্রভাবে আবার বলটা পূর্বের অবস্থায় ফিরে আসে, অর্থাৎ গোলাকার ধারণ করে। কেমন, ঠিক আছে? তাই ওটাই একটা ওই বলটার একটা স্থিতিস্থাপকতা ধর্ম। তার মানে এই বিষয়গুলো কি কি বিষয়ের উপর নির্ভর করে, এই স্থিতিস্থাপকতা কি কি বিষয়ের উপর নির্ভর করে, সেগুলো আমরা এক এক করে আলোচনা করছি। প্রথমেই বলি বস্তুর উপাদানের
প্রকৃতির উপর নির্ভর করে, উপাদানের উপর নির্ভর করে। তার মানে এক এক ধরনের বস্তু এক এক রকমের স্থিতিস্থাপক হয়, সেটা অনেকটাই নির্ভর করছে বস্তুর উপাদানের উপরে। হ্যাঁ, অর্থাৎ স্থিতিস্থাপকতা বস্তুর উপাদানের উপর নির্ভর করে, এটা একটা বিশেষ বিষয় মাথায় রাখতে হবে। আরেকটি কি না, পদার্থের যে তিনটা ভৌত অবস্থা আছে তার উপরেও নির্ভর করে স্থিতিস্থাপকতা। কঠিন পদার্থের স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি, তরল পদার্থের স্থিতিস্থাপকতা কঠিনের চেয়ে কম, গ্যাসের স্থিতিস্থাপকতা সব থেকে কম। দ্বিতীয় পয়েন্টে যেটা বলা হয়েছে ওইটি যে ইহা পদার্থের অবস্থার উপর নির্ভর করে, পদার্থটি কঠিন, তরল না গ্যাসীয় তার উপর নির্ভরশীল। স্থিতিস্থাপকতার মান, স্থিতিস্থাপকতার ক্রম মানে কার কেমন মানের ক্রম না, সবচেয়ে কঠিন বেশি, কঠিন গ্রেটার দেন তরল, গ্রেটার দেন গ্যাসীয়। এই তিনটি অবস্থা কথা মাথায় রাখতে হবে। এবার এরপরে আরেকটা বিষয়ের উপর নির্ভর করে যে বাইরে যে প্রযুক্ত বল তার মানের উপরও নির্ভর করে। অর্থাৎ বাহ্যিক বলের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বস্তু স্থিতিস্থাপকতা অর্জন করতে পারে, তার ওই স্থিতিস্থাপক ধর্মটা প্রকাশ করতে পারে। তার মানে বাহ্যিক বলের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, হ্যাঁ, আমার স্থিতিস্থাপক বস্তুর মতো যে কোনো বস্তু সম্পূর্ণ স্থিতিস্থাপক হতে পারে। এই সীমাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা বলা হয়। তাহলে এটি 3 নম্বর পয়েন্টে বলছি, দেখো বেশিরভাগ বস্তুই বাহ্যিক বলের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে। এই সীমাকে স্থিতিস্থাপক সীমা বলা হয়। তার মানে ডেফিনেশনটা করে রাখতে হবে, স্থিতিস্থাপক সীমা বলতে কি বোঝো। তাহলে এটা একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, এবার দেখো আরেকটি হচ্ছে বিষয় যে কোনো একটা পদার্থে নির্দিষ্ট আকার, আকৃতি, দৈর্ঘ্য, আয়তন এই বিষয়গুলো আছে কিনা তার উপরও নির্ভর করে স্থিতিস্থাপকতা। তার মানে 4 নম্বর পয়েন্টে বলছি কোনো পদার্থের নির্দিষ্ট আকার, আকৃতি, দৈর্ঘ্য ইত্যাদি আছে কিনা তার উপর স্থিতিস্থাপকতা নির্ভর করে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে দৈর্ঘ্য নেই তার মানে তার দৈর্ঘ্য প্রসারণ বা ওই জাতীয় স্থিতিস্থাপকতা থাকবে না দৈর্ঘ্য বরাবর। এই বিষয়টা মাথায় রাখতে হবে। যেমন লিকুইড, তরল বস্তু, হ্যাঁ, তার প্রসারণ যদি আমরা করে থাকি আবার পূর্বের অবস্থা আনতে থাকি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য প্রসারণ ঘটবে না। এটা একটা বিষয়। পদার্থের সংনম্যতার উপর নির্ভর করে, কম্প্রেসড, হ্যাঁ, কম্প্রেস অর্থাৎ সংনম্য মানে একটা বাদ থেকে বল প্রযুক্ত করলাম, সেটা কতটা কম্প্রেসড হবে অর্থাৎ সংকুচিত হবে তার উপরেও নির্ভর করে, আদবে সেটা সংনম্য কিনা। আমরা এই স্থিতিস্থাপকতার বিষয়টিও মাথায় রাখতে হবে। তেমনি দেখো উষ্ণতার উপর আবার নির্ভর করে। উষ্ণতার উপর স্থিতিস্থাপক ধর্ম তথা স্থিতিস্থাপকতা বিশেষভাবে নির্ভর করে। উষ্ণতা বাড়লে স্থিতিস্থাপকতা কমে যায়। অর্থাৎ দেখো, হ্যাঁ, উষ্ণতার উপর এই ধর্ম নির্ভর করে। উষ্ণতা বৃদ্ধিতে স্থিতিস্থাপকতা হ্রাস পায়। কেন না, স্থিতিস্থাপকতা তো এটা আন্তরাণবিক আকর্ষণ বলের উপর অনেকটাই নির্ভরশীল। বাইরের বল প্রয়োগ করলাম একটা পদার্থের উপর, কঠিন পদার্থের উপর ধরো একটা বাহ্যিক বল প্রয়োগ করলে সেই কঠিন পদার্থের বিভিন্ন অংশের কি হয় না, মানে হয় তারা সরে যায়, পরস্পর থেকে একটু দূরে সরে যায়, একটা ফাটলের সৃষ্টি হয়, কিংবা তারা আরো কাছাকাছি আসে, সংকুচিত হয়। এই বিষয়টা কি হয় না, অনেকটা আন্তরাণবিক আকর্ষণ বলের উপর নির্ভর করে। আর সেই আন্তরাণবিক আকর্ষণ বলের মাত্রা কমে যায় উষ্ণতা বাড়লে। তার মানে উষ্ণতা বৃদ্ধিতে আকর্ষণ বল কমই। সেই জন্য এক্ষেত্রে স্থিতিস্থাপকতাও হ্রাস পায় উষ্ণতা বৃদ্ধিতে। তাহলে উষ্ণতার উপর স্থিতিস্থাপকতার নির্ভরতা বলতে বুঝতে পারলে পরিবর্তন হয়, কিন্তু ব্যতিক্রম, একটা ব্যতিক্রম উদাহরণ যেমন
ইনভার, ইনভার একটা সংকর ধাতু। এর স্থিতিস্থাপকতা উষ্ণতার পরিবর্তনে পরিবর্তিত হয় না। হ্যাঁ, ব্যতিক্রম মাথায় রাখার চেষ্টা করবে যে ইনভারের স্থিতিস্থাপকতা উষ্ণতার উপর নির্ভর করে না, উষ্ণতার পরিবর্তন নির্ভরশীল নয়। তাহলে এটা একটা গেল। নেক্সট টপিক আমরা পীড়ন আর বিকৃতি কথাটা তো আমরা শুনেছি, যে একটা কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করে তাকে বিকৃত করার যদি চেষ্টা করা হয়, তার মানে যদি বস্তুটিতে বল প্রয়োগ করলে বিকৃতি ঘটে যায়, তাহলে স্থিতিস্থাপক ধর্মের জন্য বস্তুটির ভেতরে তথা অভ্যন্তরে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, যাহা বস্তুটিকে বিকৃতি হওয়ার থেকে বাধা দেয়, অর্থাৎ বিকৃত করার যে চেষ্টা সেটাকে বাধা দেয়। বস্তুর অভ্যন্তরে এই একক ক্ষেত্র বলে যে মোট প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় তাকেই পীড়ন বলা হয়। তার মানে একক ক্ষেত্র বলে উৎপন্ন প্রতিক্রিয়া বলের মানকেই বলা হয় পীড়ন। তাহলে পীড়ন এটা একটা কিন্তু প্রতিক্রিয়া বল। আবার নিউটনের তৃতীয় গতি সূত্র থেকে তোমরা জানো যে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল সমান ও বিপরীত। সুতরাং এখানে পীড়ন তো একটা ক্রিয়া বল, প্রতিক্রিয়া বল, ক্রিয়া বল নয় প্রতিক্রিয়া বল। তাহলে এটা ক্রিয়া বল মানে বাহ্যিক যে বল তার সমান এবং বিপরীত হবে। এই কথাটাই এখানে বলেছি। দেখো যে পীড়ন কোনো বস্তুর উপর বাহ্যিক প্রতিমিত বল প্রয়োগ করলে বস্তুটির বিকৃতি ঘটে এবং স্থিতিস্থাপকতার জন্য বস্তুর অভ্যন্তরে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, যাহা বস্তুটিকে বিকৃত করার চেষ্টাকে বাধা দেয়। বস্তুর অভ্যন্তরে একক ক্ষেত্র বলে উৎপন্ন এই প্রতিক্রিয়া বলকে পীড়ন বলা হয়। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে পীড়ন প্রযুক্ত বাহ্যিক বলের সমান ও বিপরীতমুখী। পরিষ্কার এটা বুঝতে পারলে? তার মানে এক্ষেত্রে দেখো পীড়ন তাহলে ইকুয়াল টু কি হচ্ছে, এখানে ডিফাইন অনুযায়ী যে প্রযুক্ত বল, তার মানে কি বলটা প্রযুক্ত হলো না, প্রতিক্রিয়া বল, মোট প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল। তার মানে যে তলের উপর বল ক্রিয়াশীল তার ক্ষেত্রফল। তাহলে মোট প্রতিক্রিয়া বলকে যে তলের উপর বল ক্রিয়াশীল তার ক্ষেত্রফল দিয়ে ভাগ, কারণ একক ক্ষেত্র বলে ক্রিয়াশীল বল, প্রতিক্রিয়াশীল বলকে বলা হয় পীড়ন। তাহলে আবার মোট প্রতিক্রিয়া বলকেই তো আমরা বলছি বাহ্যিক বলের সমান, তৃতীয় গতিসূত্র থেকে জানছি আমরা। তার মানে মোট প্রতিক্রিয়া বলের জায়গাটা এসে গেল প্রযুক্ত বল বাই ওই বাহ্যিক বলটা যে ক্ষেত্র বলে ক্রিয়া করেছে, যে তলের উপর ক্রিয়া করেছে সেই তলের ক্ষেত্রফল। তার মানে এই হলো পীড়নের সংজ্ঞা বা ডিফাইন। এবার তার একক, একক বলের একক বাই ক্ষেত্রফলের একক। তার মানে সিজিএস পদ্ধতিতে ডাইন পার স্কয়ার সেন্টিমিটার, ক্ষেত্রফলের একক পার স্কয়ার সেন্টিমিটার হবে। কেমন এখানে সেন্টিমিটার বর্গ দিয়ে ভাগ। ওকে, তাহলে এসআই পদ্ধতিতে হবে নিউটন পার মিটার স্কয়ার এর মাত্রা। তার মানে পীড়নের মাত্রা, তৃতীয় বন্ধনীর মধ্যে পীড়ন লিখলাম, তথা পীড়নের মাত্রা ইজিক্যাল টু বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যের স্কয়ার, আর বলের মাত্রা তোমাদের অলরেডি জানা হয়ে আছে, এম এল পার টি স্কয়ার, অর্থাৎ এম এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে বলের মাত্রা ডিভাইড বাই ক্ষেত্রফলের মাত্রা এল স্কয়ার। তার মানে এটাকে সলভ করলে দাঁড়াচ্ছে কি না, এম
এল দিয়ে ভাগ করলে কি হবে, এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে দেখো এখানে পীড়নের মাত্রা আমরা পেলাম এম এল ইনভার্স ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে দেখো আমরা পীড়ন সম্পর্কে জানলাম, এরপর বিকৃতি নিয়ে আলোচনা করছি। তাহলে দেখো বিকৃতি যেটা আমরা আলোচনা করছিলাম, বিকৃতি হচ্ছে বাহ্যিক বলের একটা যে ক্রিয়া করলে কোনো বস্তুর উপরে, তাহলে তার বিভিন্ন অংশ যে পার্ট হ্যাঁ বিভিন্ন অংশের যে পার্টগুলো সেগুলো পরস্পর থেকে দূরে সরে যায় অথবা তারা কাছাকাছি আসতে থাকে, অর্থাৎ কাছাকাছি এসে থাকে। এই যে দূরে সরে যাওয়া বা কাছাকাছি আসার ফলে তার দৈর্ঘ্য দূরে সরে গেলে বেড়ে যাবে, কাছাকাছি আসলে দৈর্ঘ্য কমে যাবে, কিংবা তার আয়তন ঠিক একইভাবে বাড়বে কমবে, কিংবা তার আকার পরিবর্তিত হবে। তাহলে এই তিনটা বিষয়ের কোনো একটা না কোনো পরিবর্তিত হবে। এই যে পরিবর্তন, দৈর্ঘ্য, আয়তন বা আকার, তার এই পরিবর্তনকেই বলা হয় বিকৃতি। এটা দুটো রাশির, সমজাতীয় রাশির অনুপাত। মানে এটা অ্যাকচুয়ালি যে মানটা বের করা হয় যে কোনো বস্তুর প্রতি একক মাত্রায় যে পরিমাণ মাত্রার পরিবর্তন ঘটে, তার মানে ইউনিট মাত্রায় যতটা মাত্রা পরিবর্তন ঘটে সেটাকেই বলা হচ্ছে বিকৃতির মান। তার মানে দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাই এটা একটা এককবিহীন রাশি, কেবল সংখ্যা মাত্র। কথাগুলো লিখেছি, লক্ষ্য করো যে বাহ্যিক বলের প্রভাবে স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন অংশ পরস্পরের থেকে দূরে সরে যায় বা কাছে সরে আসে। এর ফলে বস্তুটির দৈর্ঘ্য, আয়তন বা আকারের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনকে বিকৃতি বলে। ইহা একটি সংখ্যা মাত্র, এর কোনো একক নেই। বস্তুর প্রতি একক মাত্রায় যে মাত্রার পরিবর্তন ঘটে, প্রতি একক মাত্রার যে পরিবর্তন ঘটে সেই তাহাই হলো বিকৃতির মান। তার মানে একক মাত্রার পরিবর্তনটাই হচ্ছে বিকৃতির পরিমাণ। অর্থাৎ দুটো রাশির, একই জাতীয় রাশির অনুপাত, হ্যাঁ, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, আয়তন বাই আয়তন, এইরকমই দুটো সমজাতীয় রাশির অনুপাত, সেই জন্য এটা কোনো ইউনিট নেই। এবার এই বিকৃতি তিন প্রকারের হতে পারে, তিন ধরনের হতে পারে। দৈর্ঘ্য বরাবর হলে তাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। হ্যাঁ, আয়তন পরিবর্তিত হলে তাকে বলা হচ্ছে আয়তন বিকৃতি। আকারের পরিবর্তন ঘটলে তাকে বলা হয় আকারের বিকৃতি। তাহলে তিন প্রকারের হতে পারে বিকৃতি: অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, আকার বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি বলতে কি না, বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর যদি দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর যদি দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, একটা তারকে আমরা টান দিলাম, তার হচ্ছে কি হলো, টান বলের ক্রিয়া করার জন্য বাহ্যিক বল বা টান বল যে ক্রিয়া করলাম, সেই তারটা প্রসারিত হলো, মানে দৈর্ঘ্য বেড়ে গেল। এইরকমই দৈর্ঘ্যের পরিবর্তন যদি হয়, আবার চেপে দিলে দৈর্ঘ্যটা কমে যেতে পারে, প্রেসার দিলে, কম্প্রেস করলে যাকে বলা হয়, তখন এই প্রতি যাকে বলে একক দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। বাহ্যিক বল বা টানের প্রভাবে কোনো বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন ঘটলে প্রতি একক দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে তাকেই অনুদৈর্ঘ্য বিকৃতি বলা হয়। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি দুটো দৈর্ঘ্যের অনুপাত। কারণ ধরো প্রাথমিক দৈর্ঘ্য একটা তারের, ধরিলাম একটি তারের প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল এল, এবং বাহ্যিক বলের প্রভাবে দৈর্ঘ্যের পরিবর্তন মানে কি, বাড়তেও পারে কমতেও পারে, মানে হ্রাস বা বৃদ্ধি হচ্ছে স্মল এল। তাহলে কত এককে দৈর্ঘ্যের পরিবর্তন হলো না, হচ্ছে ক্যাপিটাল এল একক দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে স্মল এল। তাহলে এক একক দৈর্ঘ্যে কতটা পরিবর্তন হবে, স্মল এল বাই ক্যাপিটাল এল।
তার মানে এটাই তো হচ্ছে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্যের পরিবর্তন, দ্যাট ইজ অনুদৈর্ঘ্য বিকৃতি ইকুয়াল টু স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা এখানে দেখালাম যে একক দৈর্ঘ্যে তার দৈর্ঘ্যের পরিবর্তন কতটা হলো, বৃদ্ধি বা হ্রাস কতটা হলো, সেটাই হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। এবার আয়তন বিকৃতি, সেটা বিষয়টা কেমন আসছে দেখো। আয়তন বিকৃতি না বাহ্যিক বল বা টানের প্রভাবে, বাহ্যিক বলে বলে বুঝাচ্ছি তো লক্ষ্য করবে, বাহ্যিক বল বা টানের প্রভাবে কোন বস্তু আয়তনের পরিবর্তন ঘটলে, আয়তনের পরিবর্তন ঘটলে, হ্যাঁ, প্রতি একক আয়তনে, প্রতি একক আয়তনে আয়তনের যে পরিবর্তন হয়, আয়তনের যে পরিবর্তন মানে হ্রাস বৃদ্ধি পরিবর্তন ঘটে, তাকে আয়তন বিকৃতি বলা হয়। আয়তন বিকৃতি বলে, তার মানে একক আয়তনে আয়তনের পরিবর্তনকেই বলা হচ্ছে আয়তন বিকৃতি। এবার দেখো আয়তন বিকৃতির পরিমাপ আমরা ধরে নিতে পারি একটা বস্তু, হ্যাঁ, এটা গাণিতিক রূপ করছি। দেখো ধরিলাম একটি বস্তু, সে তরলেরও হতে পারে, যাই হোক বস্তুর আয়তন কঠিনও হতে পারে। আয়তন, প্রাথমিক আয়তন অবশ্যই, বস্তুর প্রাথমিক আয়তন সমান ক্যাপিটাল ভি এবং বাহ্যিক বলের প্রভাবে, বাহ্যিক বলের প্রভাবে পরিবর্তিত আয়তন, সরি আয়তনের পরিবর্তন বলি, লিখি আয়তনের হ্রাস বা বৃদ্ধি, আয়তন পরিবর্তন কতটা বাড়লো বা কমলো সেটাকে ধরে নিলাম স্মল ভি। তাহলে আয়তন বিকৃতি, অতএব আয়তন বিকৃতি সমান স্মল ভি বাই ক্যাপিটাল ভি। হ্যাঁ, কেননা দেখো ভি আয়তনে আয়তনের পরিবর্তন হয় স্মল ভি, হ্রাস বৃদ্ধি যেটাই হোক, তাহলে একক আয়তনে কতটা হ্রাস বৃদ্ধি ঘটবে, আয়তনের পরিবর্তন হবে স্মল ভি বাই ভি, দ্যাট ইজ আয়তন বিকৃতি। এটা তার মানে দেখো সমজাতীয় রাশির অনুপাত, তাই এটা একক বিহীন রাশি, এই হচ্ছে বিষয়। এরপরে আমরা যে ব্যাপারটা আসছি দেখো হুকের সূত্র। হ্যাঁ, বিজ্ঞানী হুক একটা সূত্র দিয়েছিলেন কি না, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক হয়। হ্যাঁ, স্থিতিস্থাপক অর্থাৎ যতটা পর্যন্ত সেটা পূর্বের অবস্থা আসতে পারবে সেই স্থিতিস্থাপক, হ্যাঁ, সীমা আমরা অলরেডি পড়িয়েছি একটু আগে, আগের টপিকে করেছ। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক হয়, পরস্পর সমানুপাতিক। এটা হচ্ছে এই সম্পর্কে, অর্থাৎ এখানে দাঁড়ালো কি পীড়ন বাই বিকৃতি ইজিক্যাল টু ধ্রুবক। হ্যাঁ, এটাকে আমি যদি তোমরা ভেদের অঙ্ক করে থাকো তাহলে তোমরা জানো যে পীড়ন সূত্র অনুযায়ী কি, পীড়ন ভ্যারাইজেজ বিকৃতি। হ্যাঁ, অতএব এই সূত্র অনুযায়ী লিখতে পারি বা এখানে পীড়ন বাই বিকৃতি ইজিক্যাল টু কি ধ্রুবক। হ্যাঁ, এটা একটা ধ্রুবক রাশি আসবে,
পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই ধ্রুবককে বলা হয় কি উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডুলাস অফ ইলাস্টিসিটি। হ্যাঁ, এই ধ্রুবককে বলা হয় বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক। বলা হয়। তাহলে এই ধ্রুবকটাকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে থাকি। এর মান উপাদানের উপর নির্ভর করে। ইহার মান বস্তুর উপাদানের উপর নির্ভরশীল। উপাদানের উপর নির্ভর করে। কেমন? তাহলে এই হচ্ছে মোটামুটি মাথায় রাখতে হবে তোমাদের। তাহলে কোন বস্তুতে একক বিকৃতি ঘটালে, অর্থাৎ এখানে দেখো এইটা সমান স্থিতিস্থাপক গুণাঙ্ক। আর ওর ডেফিনেশনটা কেমন আসছে লক্ষ্য করো, যে পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু এই রেশিওটাকে আমরা বলছি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এইটাই সমান ধ্রুবক, আবার এটাকেই বলছি আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞাটা কেমন আসছে দেখো। যদি আমরা বিকৃতির মান 1 ধরে নিই, হ্যাঁ, বিকৃতির মান যদি 1 ধরি, যদি বিকৃতি সমান একক 1 ইউনিট 1 একক হয়, তবে পীড়ন সমান কি না স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক, আমি এখানে ছোট করে লিখছি, ভাষাটা বুঝতে পারছো, স্থিতিস্থাপক গুণাঙ্ক। তারপরে পীড়নটাকেই বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে এখানে কাজের ডেফিনেশনটা কি আসতে পারে দেখো না, কোন বস্তুতে একক বিকৃতি ঘটালে, হ্যাঁ, একক বিকৃতি ঘটালে যে পীড়ন সৃষ্টি হয়, একক বিকৃতি ঘটালে যে পীড়ন সৃষ্টি হয়, পীড়ন মানে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়, তাকে কি ওই বস্তু স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা বলতে পারি। তাহলে তাকে হচ্ছে স্থিতিস্থাপক উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। গুণাঙ্ক বলা হয়। তাহলে এই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। ডেফাইনটা আমরা সহজেই বলতে পারি। তাহলে বিকৃতি একটি তো একক বিহীন রাশি, তাই স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কি, গুণাঙ্কের এককটা কি হবে, পীড়নের এককের সমান হবে। বিকৃতি তো একক নেই, তাহলে পীড়নের একক স্থিতিস্থাপক গুণাঙ্কের একক। যেহেতু বিকৃতির একক বিহীন রাশি, তাই স্থিতিস্থাপক গুণাঙ্কের একক স্থিতিস্থাপক গুণাঙ্কের একক পীড়নের একক হলো পীড়নের একক। পীড়নের একক অর্থাৎ পীড়নের একক কি ছিল, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে, তোমার আমি শর্টে লিখছি, সিজিএস পদ্ধতিতে ডাইন পার স্কয়ার সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কয়ার। এই বিষয়গুলো আমরা মোটামুটি জানতে পারলে কেমন, ঠিক আছে।
এইখানে পর্যন্ত এটা পড়ালাম, তারপরের পাঠে আমরা আসছি ইয়ং গুণাঙ্ক পড়ব।